অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে? Is the economy falling in a deep crisis? Or you can say here, is the economy going to fall in a deep crisis? অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে? চলুন আমরা আজকে এই একাডেমিক অনুবাদের মাধ্যমে দেখার চেষ্টা করি। অবশেষে আপনাদের জন্য কাজ থাকবে। অবশ্য জানি না কতটুকু সম্ভব। আপনারা এই কাজ করে নির্দিষ্ট গ্রুপে জমা দিবেন। ও হ্যাঁ, আরেকটি ব্যাপার। এই ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। এট দ্য সেম টাইম আমাদের কোর্সের অংশ হিসাবে নির্ধারিত গ্রুপেও দেখতে পাবেন। চলুন আমরা বরং শুরু করি। প্রথমত আমরা দেখলাম যে অর্থনীতি কি খুবই সংকটে পড়তে যাচ্ছে কিনা এরকম একটি প্রশ্ন। আমরা জানি প্রশ্ন করা শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সামনে এনে বাকি অংশটা সরাসরি বসিয়ে দেওয়া, ব্যতিক্রম ছাড়া এমনটাই সাধারণত হয়। আচ্ছা চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। দেশের অর্থনীতি এখন একই সঙ্গে কয়েকটি চাপে আছে। মূল্যস্ফীতি পুরোপুরি কমেনি, মানুষের আয় চাপে, কর্মসংস্থান পরিস্থিতি দুর্বল, বিনিয়োগও প্রত্যাশা মতো বাড়ছে না। লক্ষ্য করুন এখানে বেশ কিছু বাক্য আছে। আপনি চাইলে একসাথেও লিখে ফেলতে পারেন, আবার আলাদা আলাদা ভাবে লিখতে পারেন। আমরা বরং প্রথমত দেখার চেষ্টা করি আলাদা আলাদা ভাবেই। এই বাক্যটি লক্ষ্য করুন, দেশের অর্থনীতি এখন একসঙ্গে কয়েকটি চাপে আছে। আমরা যদি বাক্যটি লিখে প্রথমত সাবজেক্ট হিসেবে লিখতে পারি যে দ্য কান্ট্রিজ ইকোনমি, দেশের অর্থনীতি। আমরা এখানে পসেসিভ নাউন হিসেবে সাবজেক্ট আকারে বসিয়ে দিলাম, যদিও মূল সাবজেক্ট ইকোনমি। এখন আছে, এই হচ্ছে ভার্ব। আমরা এই ভার্বটি স্ট্রং ভার্ব রিমেইন এটা দিয়ে করতে পারি, রিমেইনস, অথবা লিঙ্কিং ভার্ব ইজ দিয়েও করতে পারি। এখানে অ্যাডভার্বিয়াল একটি ফাংশন আছে, এখন, একসঙ্গে। আপনি নাও, কনকারেন্টলি, সিমালটেনিয়াসলি অথবা কারেন্টলি, বা আপনি এটা বসাতে পারেন, মানে একই সঙ্গে বোঝাতে, এই নির্দেশ করতে আপনি বসিয়ে দিতে পারেন যেকোনো একটি। আচ্ছা, কয়েকটি চাপে আছে। এই ব্যাপারটাকে নির্দেশ করতে চাপে আছে। যেমন ধরেন আমরা অনেক সময় বলি না যে আ মানে কোনো কিছুর অধীনে থাকা বা চাপে থাকা, এই নির্দেশ করতে আমরা আন্ডার ব্যবহার করি। এরপরে কয়েকটি চাপ আপনি মাল্টিপল প্রেশার দিতে পারেন, সেভারাল প্রেশার দিতে পারেন, আর লোড অফ প্রেশার দিতে পারেন। দেখুন আমি এক বা একাধিক সিনোনিমাস, ভোকাবুলারি এগুলো বলে থাকি যে অল্টারনেটিভ কতভাবে ব্যবহার করা যায়। এটার মূল কারণ হচ্ছে এখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনার বিকল্প জানাটা জরুরি। মানে আপনি যত বেশি একটা বিষয়ের ব্যবহার যত বেশি জানতে পারেন, ততই বেশি আপনার উপকারে আসবে বলে আমি আশা ব্যক্ত করি। যেমন দেখেন, এখানে আমি স্ট্রং ভার্ব হিসেবে চাইলেই কিন্তু রিমেইন কে ব্যবহার করতে পারি। রিমেইনস। আচ্ছা, আমরা বসায় দিতে পারি যে নাও রিমেইনস কারেন্টলি আন্ডার, কারেন্টলি দিলে আর নাও দিতে হবে না, সিমালটেনিয়াসলি সেভারাল প্রেশারস। আচ্ছা, কিন্তু আমরা তা না করে লেকিং ভার্ব ব্যবহার করেছি। এটাও হবে, আমি আরেকটা বিকল্প দিয়ে দিব যে আপনি আসলে অ্যাডভান্স লেভেলে কিভাবে লিখবেন। এই লেখাটাই আমি অ্যাডভান্স দেখাচ্ছি। মূল্যস্ফীতি পুরোপুরি কমেনি। এখন দেখুন এখানে একটা টার্ম আছে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি। আমরা যেটা দেখে অভ্যস্ত মুদ্রাস্ফীতি, বাট এখানে মূল্যস্ফীতি, প্রাইস ইনফ্লেশন। আমরা শুধুমাত্র এইটা দেখে অভ্যস্ত। এখানে সামান্য পার্থক্য আছে, তবে অর্থগত দিক দিয়ে ভালোই পার্থক্য আছে। ইনফ্লেশন বলতে আমরা জানি যে টাকার যোগানটা বেড়ে যাওয়া। আচ্ছা, তারপরে পণ্যের দামটা বেড়ে যাওয়া। সাধারণত এটাই নির্দেশ করি যে টাকার যোগান বেড়ে যাওয়া, সেখানে টাকার অবমূল্যায়ন হওয়া, দিস ইজ কল্ড ইনফ্লেশন। এখন মূল্যস্ফীতি বলতে এখানে নির্দেশ করা হচ্ছে দামটা বৃদ্ধি পেয়ে যাওয়া, এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট বাজারের দাম বৃদ্ধি পেয়ে যাওয়া, এবং সেই ফলাফলকে নির্দেশ করে। প্রায় কাছাকাছি হলেও যারা অর্থনীতিতে ভালো আহ, আছেন বা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো বলতে পারবেন। আমার এই বিষয়ে খুব বেশি একটা গভীর জ্ঞান নাই বললেই চলে। আচ্ছা চলুন আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। এইখানে সাবজেক্ট হচ্ছে এই যে যে মূল্যস্ফীতি, এটা পুরোপুরি কমেনি। তাহলে আমরা ধরি প্রাইস ইনফ্লেশন কমেনি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট সেন্সে আছে। লক্ষ্য করেছেন? এই অর্থে আমরা নেগেটিভ এবং একই সাথে প্রেজেন্ট পারফেক্ট বলবো। দ্যাট হ্যাজ নট ফুলি অর কোয়াইটলি অর কমপ্লিটলি, মানে পুরোপুরি নির্দেশ করতে অনেকগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, কমেনি, কমা ইংরেজিটা আপনি বেশ কয়েকটি লিখতে পারেন। ডিমিনিশড লিখতে পারেন, ডিক্লাইনড লিখতে পারেন, অথবা আপনি যদি চান যে না আপনি গ্রুপ ভার্বের অংশ হিসেবে অ্যাডভার্বিয়াল কোনো ভার্ব ব্যবহার করবেন, ইউ ক্যান ইউজ হিয়ার অ্যান্ড কাম ডাউন। এটাও কিন্তু কমা অর্থে নির্দেশ করে।
আরো যদি চান গট ডাউন ব্যবহার করা যেতে পারে। আপনি যদি আরো চান ইভেন গট ডাউনও ব্যবহার করে অনেকে। মানে নিচে যাওয়া অর্থে, কমা অর্থে। আচ্ছা? তারপরে আমরা এটাও জানি দরকার নেই আর। শুধু ঝামেলা মনে হচ্ছে আমার কাছে নিজের কাছেই। এখন এটা আমাদের একটা অংশ হয়ে গেল। মানে এখানে কিন্তু দেখুন কয়েকটা বাক্য একসাথে। আমি বলেছি একসাথেও লিখতে পারবেন। এখন মানুষের আয় চাপে। আমরা সরাসরি লিখে দেই যে পিপলস ইনকাম আয় চাপে। আবার আপনি লিখে দেন ইজ আন্ডার কি প্রেশার। মানুষের আয়ও চাপের মধ্যে আছে। আপনি চাইলে কিন্তু এখানেও ইয়া ভাব ব্যবহার করতে স্ট্রং ভাব ব্যবহার করতে পারেন। কেমন? যে রিমেইন অথবা ইয়েস, স্টে এটাও আপনি লিখতে পারেন। কর্মসংস্থান দুর্বল পরিস্থিতি। এখানেও আরেকটা বাক্য হিসেবে আপনি লিখে দিতে পারেন কমা দিয়ে। আপনি কিন্তু কমা যুক্ত করে কয়েকটা বাক্যকে একসাথে লিখতে পারেন। এই অর্থে আপনি লিখতে পারেন যে কর্মসংস্থান যে পরিস্থিতিটা আছে, এমপ্লয়মেন্ট সিচুয়েশন এটাও আপনি কিন্তু এইভাবে লিখে দিতে পারেন যে সুই এটাও দুর্বল। কেমন? আচ্ছা। এখন আসুন আমাদের এই অংশটা যে বিনিয়োগ ও প্রত্যাশা মতো হচ্ছে না। সে অর্থে আমরা বলে দিতে পারি যে ইনভেস্টমেন্ট অ্যান্ড also does not continue to rise। আচ্ছা, এইভাবে লেখাতে অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে। আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স বা মিডিয়াম অ্যাডভান্স লেভেলে একটু দেখাচ্ছি যে আপনি আসলে কিভাবে এই ব্যাপারটাকে উপলব্ধি করতে পারেন আরো সুন্দরভাবে। দেখুন, এই যে ২ টা বাক্য আমি লিখেছি, এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে তেমন কোনো অর্থগত পার্থক্য নাই। যদিও গ্রামাটিক্যালি এট দ্য সেম টাইম আপনি স্ট্রাকচারটা যদি লক্ষ্য করেন বা ভোকাবুলারি গুলো লক্ষ্য করেন তার মধ্যে পার্থক্য আছে। কেমন? পার্থক্যটা কেমন? এইখানে দেখুন countries economy is currently under multiple pressures। তারপরে লক্ষ্য করুন এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে যে এই যে come down significantly এখানে significantly লেখা আছে। রাইট? মানে এটা অনেক অনেক বেশি আ ইয়ের অধীনে আছে, চাপে আছে। আচ্ছা। এরপর লক্ষ্য করুন যে প্রেশার হ্যাঁ, এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু এই বাক্যটা লক্ষ্য করুন investment is also not increasing এটা বাড়ছে না। কন্টিনিউয়াস টেন্স as expected যেটা সংক্ষেপে দেওয়া আছে। অ্যাডভার্বিয়াল যে ক্লোজ গুলো আছে না? সেই অ্যাডভার্বিয়াল ক্লোজটা এখানে সংক্ষিপ্তে লেখা আছে। মিনিং দ্যাট যেটা আশা করা হয়েছিল সেইটা এখানে as expected দেওয়া আছে। যারা as এর ব্যবহার সম্পর্কে পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছেন ভালোভাবে তারা কিন্তু জানেন যে as যুক্ত করে কিভাবে আপনি প্রায় ৮-৯ ধরনের বাক্য তৈরি করতে পারেন। এট দ্য সেম টাইম অ্যাডভার্বিয়াল ক্লোজকে সংক্ষেপে লিখতে পারেন। It's possible to write something using as, then immediately you can use past participle form of a verb। আচ্ছা? আ চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। আশা করছি এখান থেকে বুঝতে পেরেছেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কয়েকটা বাক্যকে একসাথে লেখার চেষ্টা চালিয়ে যাওয়া। আমি যেটা বলছিলাম, আপনি চাইলেই কিন্তু এই যে প্রেশারটা লিখেছি না? এখনই আপনি এইখানেই মূলত একটা কোলন দিয়ে এগুলো লিখে দিতে পারতেন। একটু সময় নিচ্ছি। আমার মনে হয় এত তাড়াহুড়োর কিছু নাই। কোলন দিলেন। এরপরে আপনি এইগুলোকে বাক্য হিসেবে না লিখে ফ্রেজ হিসেবে লিখবেন। মানে এই পুরোপুরি বিষয়গুলোকে আপনি ফ্রেজ হিসেবে লিখতে পারেন। যদিও অনেকের কাছে দুর্বোধ্য মনে হবে। কারণ ফ্রেজ হিসেবে লেখাটা এত বেশি ইজিও হবে না। কারণ আমরা লিস্ট দিতে পারি কমা দেওয়ার পরে। আচ্ছা, এখানে আর কথা না বাড়িয়ে আমরা বরং সামনের দিকে এগিয়ে যাই। লক্ষ্য করুন, এর মধ্যে নতুন করে জ্বালানি ও বৈদেশিক খাতে চাপের সংখ্যা তৈরি হয়েছে। চাপ, চাপ, চাপ। মানে এগুলো ছাড়া আর কোনো ভাক্যই দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফলে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ধরে রাখা আরো কঠিন হতে পারে। লক্ষ্য করেছেন? এর মধ্যে নতুন করে জ্বালানি ও বৈদেশিক চাপের সংখ্যা তৈরি হয়েছে। এই অর্থে আমরা প্রথমত বলতে পারি এর মধ্যে, এই পরিস্থিতির মধ্যে এরকম একটা ব্যাপার। চাইলে আপনি এখানে একটা প্রিপোজিশন যুক্ত ফ্রেজও তৈরি করতে পারেন। amid this circumstance যে অবস্থাগুলো, এই পুরোপুরি অবস্থা কয়েকটা আছে। এই যে মানুষজনের আ আয়, ইনকাম এগুলো প্রেশারে, তারপরে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ভালো না, ইনভেস্টমেন্টও হয়নি। এই সবগুলোকে নির্দেশ করা হয়েছে যে এই প্রেশার গুলোর মধ্যে তারপরে বলা হয়েছে নতুন করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চাপের সংখ্যা তৈরি হয়েছে। এখন আমাদের লিখতে হবে চাপের সংখ্যা তৈরি হয়েছে। দেখুন এই যে তৈরি হয়েছে, এখন মনে হতে পারে, দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট, রাইট? আচ্ছা, তাহলে এটা কিভাবে তৈরি করা যায়? দেখুন, কিছু বাক্য আছে আপনাকে আ বিশেষ করে introductory সাবজেক্ট দেওয়ার সাহায্যে লিখতে পারেন।
তারপরে কিছু বাক্য আছে আপনি যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অ্যাক্টিভ সেন্সে লিখতে পারেন। কিছু বাক্য আছে ট্রানজিটিভ ভার্ব যুক্ত করে প্যাসিভ সেন্সে লিখতে হবে। এখন এইটা নির্ভর করে প্রেক্ষাপটের উপর। এই বাক্যটা আপনি চাইলে কিন্তু ৮-৯ ভাবে তৈরি করতে পারেন। বাট আমি আপনাকে দেখাচ্ছি। শুধুমাত্র ওই ইন্ট্রোডাক্টরি সাবজেক্টকে দেয়ার হিসেবে নিয়ে যে আমি বললাম যে দেয়ার আর কনসার্ন। হোয়াট? কনসার্ন মিনিং দ্যাট হিয়ার এখানে অর্থটা যে শঙ্কা আছে। এখন উনি বলতে তৈরি হয়েছে এটা কোথায় গেল? আর ভাই শঙ্কা আছে এটা বললেই তো হয় যে বা শঙ্কা হয়েছে। তাহলে আপনি লিখতে পারেন দেয়ার হ্যাভ বিন বা দেয়ার আর শঙ্কা আছে। শঙ্কাটা কি ব্যাপারে? আমরা এখন প্রিপজিশন যুক্ত করে যে অ্যাবাউট দ্য প্রেশারস চাপ আর সেই চাপটা কোথায়? জ্বালানি এবং বৈদেশিক খাতে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এনার্জি অ্যান্ড বৈদেশিক খাত বলতে আমরা এক্সটার্নাল সেক্টর এখানে নির্দেশ করে দিতে পারি। অ্যান্ড এক্সটার্নাল সেক্টরস বৈদেশিক খাতে। একটু জটিল মনে হচ্ছে, তাই না? তড়িৎ গতিতে যাচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আলাদা একটা বাক্য আছে যে ফলে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা আরো কঠিন হতে পারে। লক্ষ্য করেছেন? দেখুন এই অংশটা আপনি চাইলে স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে পারেন। আবার হচ্ছে যেভাবে আছে এভাবে লিখে দিতে পারেন। তাহলে আপনাকে একটা কমা দিতে হবে। তারপরে এখানে কি লিখতে হবে? যে ফলে। এখন আপনাকে লিখে দিব যে as a result মানে as a আমরা যেটা লিখেছি as a result or তারপরে in consequences or hence আপনি লিখে দিলেন। আচ্ছা, এরপরে কি? ফলে আপনাকে এখানে সাবজেক্ট হিসেবে কি লিখতে হবে? কঠিন হতে পারে। আমি সবসময় আপনাকে ওই ভার্বকে প্রশ্ন করতে বলি বাংলা বাক্যে যে হতে পারে। কি কঠিন হতে পারে? এখানে আপনার উত্তরটা আসবে স্থিতিশীল রাখা কঠিন হতে পারে। বুঝতে পারছেন? মানে সমষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা এইটা কঠিন হতে পারে। তার মানে এখানে আপনাকে আ এই স্থিতিশীল রাখাটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। কিভাবে আপনি জেররকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, কিভাবে ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, এই জাতীয় ব্যাপারগুলো আমরা কিন্তু একেবারে ডিপলি আলোচনা করেছি। তারপরেও আরো আলোচনা আ প্রয়োজনে করব। দেখুন এখানে আপনি কি লিখতে পারেন? যে স্থিতিশীল রাখা, what? এই সমষ্টিক অর্থনীতি। সেই অর্থে আপনি বলতে পারেন যে to stabilize আ বা আপনি জেনারেটরও দিতে পারেন। একেবারে সরাসরি আমি আপনাকে বলছি to stabilize এটা এভাবে দিতে পারেন। যে স্টাবলাইজিং এরপরে ম্যাক্রো ইকোনমি। ম্যাক্রো ইকোনমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে ম্যাক্রো ইকোনমিকে স্থিতিশীল রাখা। এখন সরাসরি লিখে দিলাম যে উইল বি মোর ডিফিকাল্ট আরো কঠিন হবে। এভাবে লিখলাম, তাই না? আচ্ছা, আমি চাইলে এই বাক্যটাকে বা আপনি চাইলে এই বাক্যটাকে অন্যভাবে লিখতে পারেন। আর অন্যভাবে লেখার জন্য আমাদের একটু পরবর্তী পেজে যেতে হবে। যেমন ধরুন সবকিছু ঠিক আছে। আমি কি করব? এই অংশটা একটু ভিন্নভাবে লিখব। এটা একটু কপি করছি। আপনি একটু দেখার চেষ্টা করুন। মানে আপনারা যেন কোথাও গিয়ে ঠেকে না যান। এইজন্য জাস্ট একটু সাহায্য করা যে এই ব্যাপারগুলোকে আপনি অল্টারনেটিভ ওয়েতে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি পুরো অংশটা এখান থেকে উইথড্র করে দিয়ে তারপরে পুরো অংশটা উইথড্র করতে হবে না। হ্যাঁ, এই পর্যন্ত উইথড্র করে দিচ্ছে। জাস্ট আপনি একটু দেখুন। এখন আমি এখানে কি লিখব দেখেন। এখন এইটাকে আমি উঠাই দিব। উঠাই দিয়ে এখানে আমি একটা কমা ব্যবহার করলাম। আমি এখানে মূলত একটি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। আর প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সাহায্য নিতে পারি আ মেকিং। কেন নিচ্ছি সেটা আমি বলছি। দেখুন মেকিং। এখন আমরা এই যে স্টাবিলাইজিং টা আছে না এটাকে একটা নাউন ফর্মে নিয়ে আসবো। এভাবে বলব যে the stability আচ্ছা? স্টাবিলিটি এরপরে অফ যুক্ত করে এই অংশটাকে একটা নাউন ফ্রেজে রূপান্তর করলাম। এখন অর্থটা দিল যে ম্যাক্রো ইকোনমিক এর যে স্থিতিশীলতা এইটাকে কি করবে? মেকিং মোর ডিফিকাল্ট। এটাকে আরো ডিফিকাল্ট করবে। এখন কারো কাছে এই ব্যাপারটা একটু জটিল মনে হতে পারে যে, এটা কি হলো? বাট আপনি যখন পত্রিকা পড়তে যাবেন আপনি তো এটাই দেখতে পাবেন। হবে না কেন? এই যে যার ফলে এই বিষয়টাকে নির্দেশ করা at the same time এই বিষয়টাকে আরো জটিল করে তোলা, আরো স্থিতিশীল এই স্থিতিশীলতাকে আরো জটিল করে তোলা। এটাকে করবে। করা অর্থে আমরা ডু এর পরিবর্তে মেক ব্যবহার করি। আবারও মেক এর আলাদা একটা স্বাতন্ত্র ব্যবহারও আছে। স্বতন্ত্র ব্যবহারও আছে আমরা যেটা লক্ষ্য করি। আপনি অধিক সময় আপনি দেখতে পাবেন। আর যদিও দেখুন এই জাতীয় লেখাগুলো অপেক্ষাকৃত জটিল। আমি বলছি না যে আপনাকে আপনি এভাবে লেখেন। আ যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এভাবেই লিখবেন। বাট আমি এটা বললাম যদি আপনি মূলত স্ট্যান্ডার্ড লেভেলে পত্রিকায় যেভাবে লেখে এভাবেই লিখবে। সরাসরি কোনো কথা নাই। এভাবে লিখবে।
তারপর এখানে হ্যাভ বিনের ব্যবহার হতে পারে বা অন্য কিছু দিয়েও হতে পারে। একটা বাক্য তো অনেকভাবে লেখা যায়, জাস্ট আমি আপনাকে দুইভাবে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা চলুন আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। এই অবস্থায় নতুন সরকারের সামনে মূল প্রশ্ন একটাই। নতুন সরকারের সামনে মূল প্রশ্ন কি? একটা। এখন এই অবস্থায় এইটা আপনি কি লিখবেন? দেখুন, একটু আগে কিন্তু আমরা লিখেছি মানে এর মধ্যে, মানে এই পরিস্থিতির মধ্যে একই কথা। এটার এটা প্রায় একই কথা, তারপর আমরা একটু ভিন্নভাবে লিখব। কারণ একই কথা বারবার বা একই ফ্রেজ বা একই ওয়ার্ড ব্যবহার না করে এখানে আমরা লিখতে পারি যে ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে, এই অবস্থায় আর কি। ইন দিস সিচুয়েশন, এই অবস্থায় সরকারের একটা মূল প্রশ্ন আমরা বলতে পারি যে কি, অর আমরা বলতে পারি যে কোর, অথবা আমরা বলতে পারি যে প্রাইম। তবে এখানে কিটাই ভালো হয়। কি কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন টু দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারের মূল প্রশ্ন। কেমন? এরপরে ও হ্যাঁ, অনেকে বলতে পারেন সরকারের সামনে এটা কি হতে পারে? এত কিছু ধরতে হবে না, বাদ দেন এটা, ধরেন এটা নাই এখানে, মানে যেভাবে পত্রিকায় আছে এভাবে আপনি ধরে নেন এখানে নাই। দেখুন, অনুবাদের সময় সবকিছুকে টেনে টেনে পুঙ্খানুপুঙ্খরূপে অনুবাদ করার কোনো যৌক্তিকতা নাই। আবার আপনি লিখতে গিয়েছেন, আমি এই যে এটা লিখেছি না, এটাকে যদি আপনি অনুবাদ করেন তাহলে কিন্তু এইটাই আসবে, অর্থটা এটাই আসবে। মানে স্বাভাবিকভাবে আপনি যেভাবে একটু রং-চং মিশিয়ে বাংলায় বলতে পারেন আরকি। এজন্য সবকিছুকে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিছু ব্যাপার আছে এগুলোকে এড়িয়ে যাওয়াই বেটার। The key question অথবা prime question or core question and to the government, the new government। এরপর আমরা লিখলাম what? যে কোন সমস্যাটাকে আগে অগ্রাধিকার দেয়া হবে? এখানে প্রশ্ন আকারে আছে। আপনি চাইলে প্রশ্ন তৈরি করতে পারেন। আবার আপনি চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন। দেখুন, আপনি যদি প্রশ্ন তৈরি করেন তাহলে আপনাকে একটা apostrophe দিয়ে আলাদা এইভাবে প্রশ্ন তৈরি করতে হবে। আমি ২ ভাবেই দেখাচ্ছি। এখন আপনি এখানে একটা প্রশ্ন তৈরি করবেন ব্র্যাকেটের মধ্যে যে হুইচ প্রবলেম, কোন প্রবলেম গুলোকে অগ্রাধিকার দেয়া হবে? অ্যান্ড উইল বি প্রায়োরিটাইজ। এইভাবেও আপনি কি করতে পারেন? এটা লিখতে পারেন। আবারও আপনি যদি চান যে না আপনি এভাবে লিখবেন না, এটাকে আ আপনি একসাথে লিখে দিবেন, সেটাও সম্ভব। দেখুন আমি দেখায় দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে না, আপনি একসাথে দিয়ে দিবেন, সেটাও সম্ভব। যদি আপনি একসাথে দেন, তখন কিন্তু আপনি এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে পারবেন না। মানে এমনিতেই এটা অর্থ দিবে। তখন এইটা আপনার হয়ে যাবে অনেকটা কেমন? যে ওই যে আমরা বলি না? অতিরিক্ত বাক্য। meaning that এটা নির্দেশ করা হয়েছে অতিরিক্ত অংশ হিসাবে আমরা অবজেক্ট আকারে পুরো একটি নাউন ফ্রেজ কে বসিয়ে দিয়েছি। না, আমি আবার ফ্রেজ বললাম কেন? নাউন ক্লোজ কে বসিয়ে দিলাম। এখানে যে আমরা দেখবেন আমরা মাঝে মধ্যে প্রশ্ন করি। My question is why you have done this work? আপনি কেন এই কাজটি করেছেন? দেখুন তো, একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম যে my question, আচ্ছা সরি, my question is for you or just my question is, এরপর আমি লিখলাম যে why you have done this? আপনি আপনি এটা কেন করেছেন? দেখুন তো, আপনি যখন এইভাবে লিখলেন, প্রশ্ন কিন্তু আপনি হয়তোবা বলবেন প্রশ্ন মতো শোনাবে, বাট এইটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই এখানে। এখানে এই অংশটা তৈরি হয়েছে মূলত এই অনেকটা অবজেক্টের মতো করে। আমি আ এই অর্থে। আশা করছি বুঝতে পেরেছেন। সেই বিবেচনায় এখানে আপনি প্রশ্ন না দিলেও চলবে। আমি ২ ভাবেই দেখিয়ে দিলাম। সময় ব্যয় করছি, তাই না? আচ্ছা, এই পর্যায়ে নিজের ঢোল একটু নিজে পেটায় আপনি চাইলে আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে পারেন। সেখানে সুন্দরভাবে সব সাজানো গোছানো আছে। আবারও আপনি লাইভ ক্লাসেও যুক্ত হতে পারবেন। আর এই ক্লাসটি যারা কোর্সে থেকে দেখবেন তাদের অবশ্যই তারা আপনাদের জন্য রাখা কাজটি করে দিবেন। শেষে যে কাজ আছে। অবশ্য আরো অনেক কাজ আছে। আমরা একটু পরে করছি। লক্ষ্য করুন। এখন আমাদের বাকি আছে আ মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ব্যাংকিং খাত নাকি জ্বালানি খাত। দেখুন এই অংশটার মধ্যে একটা ঝামেলা আছে। এখানে আছে যে নাকি। এখন অনেকে বলবেন নাকি কেমনে দিই? এটা তো খুবই ঝামেলা। কি করা যেতে পারে? দেখুন আমি সহজ একটা কথা বলি। এখানে লিস্ট দেওয়া আছে। মানে এই যে কোন বিষয়গুলোকে প্রোভাইড করা হবে এখানে একটা লিস্ট দেওয়া আছে। আপনি চাইলে এই লিস্ট গুলোকে এই যে এই জায়গাটা ব্যবহার করে দিতে পারেন। মানে এগুলোর মধ্যে কোনটা? আবারও আপনি যদি চান যে না স্ট্যান্ডার্ড ইংরেজির নিয়ম অনুযায়ী আপনি এখানে একটা কোলন দিয়ে তারপর আপনি এই লিস্টটা দিয়ে দিতে পারেন।
এই প্রবলেমগুলোকে এইখানে কোলনের মাধ্যমে নির্দেশ করা হচ্ছে যে এইগুলো। অথবা আপনি যদি চান যে সাসাস ব্যবহার করে না, আপনি এই লিস্টটা দিয়ে দিবেন। আপনি বললেন যে প্রায়োরিটাইজ, এরপর আপনি বললেন যে সাসাস। তবে সাসাস ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যদি আপনি এইখানে লিখে দেন। আচ্ছা, বাদ দেন। আমরা মূলত কোলন দিয়ে দেখার চেষ্টা করি। আমি কিন্তু বলেছি আপনি সরাসরি চাইলে এটাকে বাক্য তৈরি করতে পারবেন। আমরা এত ঝামেলার মধ্যে যাবো কেন? সরাসরি আমরা লিস্ট আকারে দিয়ে দিচ্ছি যে এই যে প্রাইস ওর ইনফ্লেশন, প্রাইস ইনফ্লেশন কেমন যেন শোনায়, প্রাইস ইনফ্লেশন। জানি না এটা ভুল হচ্ছে কিনা। প্রাইস ইনফ্লেশন, অবশ্য টার্ম ইনফ্লেশন দিলেই হয়। তবে আমরা মাঝে মধ্যে দেখি যে প্রাইস এবং ইনফ্লেশনের মধ্যে পার্থক্য আছে বটে, সেই বিবেচনায় আমি বারবার বলছি। আচ্ছা, প্রাইস ইনফ্লেশন, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, তারপরে ব্যাংকিং সেক্টর, অ্যাড এবং এনার্জি। এই তো। এখন আপনি যদি এটাতে বাক্য তৈরি করতে চান তাহলে ওয়েদার ব্যবহার করে একটা বাক্য তৈরি করবেন। উইথ উইল বি, এরপরে আপনি বাক্য তৈরি করে দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, চলুন আমরা বরং পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এই যে এই জাতীয় ফ্রেজ গুলোকে একটু মনে রাখবেন অন্তত পক্ষে। তারপরে এই যে ইন দিস সিচুয়েশন, তারপরে হচ্ছে আমিড দিস সার্কামস্ট্যান্স অর মেন ওয়াইল, এই জাতীয় ব্যাপারগুলোকে একটু বেশি বেশি চর্চা করবেন, যেগুলো আপনার লেখালেখিকে অনেক বেশি সহায়তা করবে।